দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY71-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান মুখোমুখিতে আজ আছেন সিনিয়র সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। আমরা আজ তার সাথে কথা বলবো বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে। দস্তগীর জাহাঙ্গীর, স্বাগত আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দস্তগীর জাহাঙ্গীর, কেমন আছেন আপনি? কেমন আছি সময় আপনি জানেন নিশ্চয়ই যে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসি বেসড সাংবাদিকতার করতে গিয়ে রাত দিন পরিশ্রম করতে হচ্ছে। ভালো আছি সার্বিক দিক দিয়ে। খুবই ভালো লাগলো যে ভালো আছেন। আচ্ছা, আমি একদম সরাসরি আসতে চাই। আপনি ওয়াশিংটন থেকে সাংবাদিকতা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার পর্যবেক্ষণ কি বা আপনার অবজারভেশনটা। অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাদের জন্য শুভেচ্ছা ওয়াশিংটন ডিসি থেকে। যে বিষয়টি ওয়াশিংটন ডিসির বা আমরা যদি বলি যে ওয়াশিংটন ডিসির পলিটিক্সটা কি, ওয়াশিংটন ডিসির ডিপ্লোমেসি এবং তারা কি ধরনের পরিস্থিতি বাংলাদেশকে নিয়ে ভাবছে, সেটা যদি শুনতে চান তাহলে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে যে গত সরকারের সাথে বা ইউএস এর যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আমরা বাইরে থেকে যতটুকু মনে করি যে অস্থিতিশীল ছিল বা অসহযোগী ছিল, সেটার বিপরীতে বলবো যে আমেরিকার যে চাওয়া আমাদের অঞ্চল ঘিরে, স্পেশালি চায়নাকে সেখানে কোণঠাসা রাখার জন্য, সেই সাথে ভারতকে উত্তেজিত না রাখার, সেখানে কোনো একটা কারণে তার মাঝে যেহেতু আওয়ামী লীগ এবং অন্য কোনো রাজনৈতিক শক্তির সেখানে খুব অভাব ছিল, আওয়ামী লীগ ছাড়া একটা ভ্যাকুয়াম ছিল, সিরিয়াস ভ্যাকুয়াম ছিল। সেই ভ্যাকুয়ামের ভিতরে আসলে ঢুকে পড়ে জামায়াতে ইসলামী, যারা নিঃশর্ত ভাবে বাংলাদেশকে ঘিরে আমেরিকা বা যে রাজনীতি সেটার সাথে তারা নিঃশর্তভাবে একত্রিত হয়ে যায়। কিন্তু যেহেতু আমেরিকা তাদেরকে জানে বা চিনে, আমেরিকার অজানা কিছু নয়, সেই জন্য আমি বলছি সেখানে তারা সাবস্টিটিউট হিসাবে ডক্টর ইউনূসের মতন, যাকে আমরা অনেকটা বলতেই পারি যে আমেরিকান বেবি হিসাবে তুলনা করা যায়, তাকে যখন সেটার কর্তা ব্যক্তি হিসাবে তারা গ্রহণ করে নেয় ডক্টর, আমি বলছি জামায়াতে ইসলামী গোষ্ঠীগুলো, তখন সেখানে একটা সমীকরণ হয়। সেই সমীকরণের ফলশ্রুতিতে খুব সঙ্গোপনে তারা দীর্ঘকালীন সময় ধরে, এমনকি আমি বলবো যে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে শেখ হাসিনার সরকারের পতনের কিছুদিন আগে থেকেই বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলেন, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, আমেরিকান এম্বাসি, সমস্ত বিষয়ে নাক গলাতো। এবং এমনকি রাসেল ভাইপার নামক একটা সাপের যে সংবাদ, সেসবগুলো আমরা অনেকেই এখন জানি সবগুলো ছিল একটা গুজবের অংশ। অতএব সেই হিসাবে যদি আপনি বলেন যে আমার প্রাথমিক বিশ্লেষণটা আপনাকে জানালাম, যে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলেই সকল বিশ্লেষকরা মনে করেন, আমিও মনে করি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনি একদম এক লাইনে একটু বলবেন? পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে যদি বাংলাদেশের পক্ষের শক্তিরা সুস্পষ্টভাবে, এটা দল মত নির্বিশেষে বলি, বাংলাদেশের পক্ষের অর্থ হলো জামাত বিরোধী শক্তি হতে হবে। ৭১-এর যারা বিরোধিতা করে তা সেই, এবং সে পাকিস্তানি আর্মির যে অক্সিলিয়ারি ফোর্স ছিল, সেই ফোর্সের বিরোধিতা করে বাংলাদেশকে স্বাধীনতার জন্য যারা মনে প্রাণে সংগ্রাম করেছেন এবং বর্তমানে তারা ধারণ করেন, নতুন প্রজন্মের যারা ধারণ করেন, তারা যদি একত্রিত ভাবে এটাকে প্রতিহত না করেন, তাহলে খুব সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটা ওয়াশিংটন পোস্ট ইতিমধ্যে একজন ডিপ্লোমেটের অডিও পর্যন্ত প্রকাশ করেছে, তাহলে সেটাকে যদি বাধাগ্রস্ত করা না যায়, তাহলে পরিণতিটা আপনার কাছে সুস্পষ্ট ভাবে ধরা পড়েছে। তাহলে বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির কি বলবো, যে পুনরুত্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে, বা তারা ক্ষমতায় যাচ্ছে, এরকম কিছু একটা ইঙ্গিত কি আপনি দিলেন কিনা? আমি বিশ্লেষণটা অন্যভাবে করব।
পশ্চিমাদের কাছে তথা আমরা যেখানে অবস্থান করি সেখানকার কাছে এই কোশ্চেনটা অবান্তর যে কে বাংলাদেশের পক্ষে কে বাংলাদেশের বিপক্ষে। দে রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। মানে পশ্চিমাদের কাছে তাদের গ্রহণযোগ্যতাটা বেশি এখন এই মুহূর্তে তাদের সেই 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 বাংলাদেশের মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের গ্রহণযোগ্যতাটা পশ্চিমাদের কাছে একটু বেশি এই মুহূর্তে, সেরকমই আপনি বললেন কিনা? আপনি কথাটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। পশ্চিমাদের কাছে বাংলাদেশের ভিতরের রাজনৈতিক ফ্যাব্রিকটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তাদের কথায় তাদের স্বার্থ যা কারা রক্ষা করবে সেটি। আচ্ছা, তাহলে প্রমাণ আমার নয়, আমি শুধু শেষ করি, সেটার একটা প্রমাণ হলো ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটা একটি অডিও বার্তা। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচনের প্রস্তুতি তারা সম্পন্ন করে এগিয়ে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারিত আছে এবং শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া, মানে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিচ্ছে না বা তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না, বিরত রাখা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে, এটিকে কিভাবে দেখছেন বাংলাদেশের মানুষ? এটি কি বাংলাদেশের মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য হবে কিনা এবং আন্তর্জাতিক পর্যায়েও কি অবস্থা দাঁড়াবে? অসংখ্য ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ, এই নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি বলছেন শুধু আওয়ামী লীগ, এটা শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যে আওয়ামী লীগের সাথে যারা অ্যালায়েন্স ছিল এবং তারা কিন্তু কোনো ক্রমেই তাদের নিষিদ্ধ ঘোষিত নয়, কিন্তু তারা নির্বাচনকে বয়কট করেছে। সেটা আমি বলছি, আমি দেখছি তারা নির্বাচনে যাচ্ছে না। যেমন নির্বাচনে গেলেন না কাদের সিদ্দিকী এবং ওনার ভাই, তারাও নির্বাচনে যাননি। অনেকেই নির্বাচনকে অস্বীকার করেছেন। এটা প্রায় 60 to 65% বাংলাদেশি ভোটারদের দলগুলো। এখন আপনার প্রশ্নর একটি অংশ বাংলাদেশের মানুষ কিভাবে দেখছে সেটা আমি উত্তর দিতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু তারপরে ছোট্ট একটু রেকর্ড আপনাকে দেখাতে চাই। সেটা হলো দি ভয়েস এবং ডিসি বাংলা নামক দুইটি সংস্থা, তারা যে পরিসংখ্যান করেছে ওপেন সামাজিক মাধ্যমে, সেখানে দেখা গেছে 68% বাংলাদেশি মানুষ বাংলাদেশ থেকে বলেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা গ্রহণযোগ্য নয়। আর সেখানে একটা সার্টেন পোর্শন মানুষের কোনো মন্তব্য ছিল না, খুব অল্প সংখ্যক, সেটা বোধহয় আমার মনে, আমি এক্স্যাক্টলি এখন আমি প্রস্তুত ছিলাম না নাম্বারটা সঠিকভাবে বলার জন্য, সরি, 19% মতন বলছে যে এটা কোনো বিষয় না, আওয়ামী লীগ নির্বাচনে আসলো কি আসলো না। এখন আসি ওয়াশিংটন ডিসিতে। আপনাকে আমি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই এবং সেটা আপনারা জানেন, সকলে জানেন, কিন্তু এখন যেহেতু আজকে 1 ফেব্রুয়ারি বাংলাদেশে হয়ে গেল, সেই জন্য আমি বলছি মাত্র 11 দিন বাকি নির্বাচনে। সেখানে আমাদের মনে রাখতে হবে ওয়াশিংটন ডিসির যে আমরা যেটাকে বলি ক্যাপিটাল হিল, সেটা বাংলাদেশের যেরকম পার্লামেন্ট, এখানে ক্যাপিটাল হিলটা হলো পার্লামেন্ট এরিয়া। সেখানকার তার ক্যাপিটাল হিল থেকে 5 জন রিপ্রেজেন্টেটিভ যারা ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার এবং সিনিয়র মেম্বার, ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার, তারা 23শে ডিসেম্বরে, এটা ঠিক ক্রিসমাসের ছুটির আগের রাতে, তারা বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্টকে চিঠি পাঠিয়ে বলেছে, আওয়ামী লীগ নাম মেনশন করে বলেছে যে আপনি আওয়ামী লীগ সহ দলগুলোকে নিষিদ্ধ ঘোষিত রেখে যদি নির্বাচন করেন তাহলে আমাদের ইউএস এর পররাষ্ট্র মন্ত্রণালয় তথা স্টেট ডিপার্টমেন্ট যেভাবে 2018 এবং 2024-এর নির্বাচনকে বলেছে যে এটা গ্রহণযোগ্য হয়নি, আমরা তো সেই পথে সেইটাই বলতে বাধ্য হব। অতএব আমেরিকান পৃষ্ঠাটা আপনার কাছে তুলে ধরলাম, এটা সুস্পষ্ট। আমেরিকান সরকার কি করলো সেটার চেয়ে ইম্পর্টেন্ট হলো আমেরিকার যে রাজনৈতিক যে স্ট্রাকচারের বিভিন্ন শক্তি, তারা কিন্তু এটাকে মেনে নিবে না এবং এটা সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমি কি আরেকটু আপনাকে যোগ করব কিনা যে যখন 14 এবং 18-র নির্বাচন হলো, যখন 14-র বিশেষ করে 2014-তে যখন নির্বাচন হলো, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করলো না। সেই সময় থেকে কিন্তু আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে গ্রহণযোগ্য নয় পার্টিসিপেটরি ইলেকশনের কথা শুনেছি, কিন্তু সেই রকমের তাগিদটি ইলেকশনের তাগিদটি কি আন্তর্জাতিক মহল থেকে সেরকম জোরালোভাবে আপনার কি মনে হয়েছে যে সেরকম জোরালো কোনো তাগিদ
তৈরি হয়েছিল বা সেই তাগিদ আমার কাছে মনে হয়নি যে সেরকমের কোনো জোরালো তাগিদ ছিল, আর সেই তাগিদকে পাশ কাটিয়ে এই নির্বাচন হতে যাচ্ছে কিনা, আপনার সেই রকম তাগিদ, জোরালো তাগিদ ছিল কিনা? আমি 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 অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মৌলিক বিষয়ে চলে আসছেন। দেখুন, তারা সবসময় 2014 পর থেকে সবসময় ইনক্লুসিভ 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 শব্দটা ব্যবহার করতো। হুম 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 এখন যখন বললাম যে ইনক্লুসিভ আপনারা বলছেন না কেন, অনেকেই অনেক ভাবেই এটা বলেছেন যে যেটা আপনি এখন পার্টিসিপেটরি শব্দটা ব্যবহার করলেন আপনি নিজেও, এবং সেটা যে কত পার্সেন্ট মানুষ নির্বাচনে আসতে পারলো সেটাই নাকি এখন ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলাদেশের যে জায়গাটা আমেরিকা তৈরি করতে চায়, সেখানে যদি সাধারণ জনগণ একটা বিরাট সংখ্যক মানুষ এখন নির্বাচনে ভোট দিতে আসে, তাহলেই হয়তো বা সরকারের পক্ষ থেকে বলা হবে যে অনেক মানুষ সেখানে সংযুক্ত হয়েছে, কিন্তু কনসিকুয়েন্স কিন্তু বন্ধ থাকবে না যে যে আওয়ামী লীগের মতন একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ রেখে তারা জোর করে নির্বাচন করছে। এবং আসলে এটা নির্বাচন উত্তর একটা পরিস্থিতি তৈরি হবে ইতিমধ্যে আমরা জানি ওয়াশিংটন ডিসিতে, যেটা আপনাকে আমি এখনই জানাতে পারি যে একজন সিনিয়র অ্যানালিস্ট এবং ক্রিটিক, পলিটিক্যাল ক্রিটিক, উনি এই 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্র আওয়ামী লীগ বিহীন নির্বাচন নিয়ে ন্যাশনাল প্রেস ক্লাবে ওনার বক্তব্য তুলে ধরবেন। অতএব সেখান থেকে আমি পরবর্তীতে আপনাকে ইনফরমেশন দিতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটি বিষয়ে আসতে চাই যে এই যে নির্বাচনে আপনি বলছিলেন যে পশ্চিমাদের কাছে জামায়াতে ইসলামের গ্রহণযোগ্যতার কথা, এবং জামায়াতে ইসলাম নির্বাচন করছে এবং তাদের যে গ্রহণযোগ্যতা, সেই জায়গায় নারীর অংশগ্রহণ, তাদের জামায়াতে ইসলাম থেকে কোনো মনোনয়ন আমি দেখিনি, এবং সেই জায়গায় এই জায়গাতেও সেটিকে আপনি কিভাবে দেখছেন, এবং পশ্চিমাদের কাছে সেটি বা কিভাবে তাদের কাছে এই বিষয়টি বা তাদের কাছে কিরকম ভাবে উপস্থাপিত হয়েছে? আমাদের একটা বিষয়কে সবসময় মনে রাখতে হবে। আপনি এখন নিউ ইয়র্ক সিটিতে আছেন, আপনি মনে রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের কাছে সেখানে কেউ কোনো সরকার বা দল তাদের আমাদের দেশগুলোর কাছে সেখানে নারী নেতৃত্ব রাখলো কি রাখলো না, মানুষকে মেরে ফেললো কি ফেললো না, সেটার ইম্পর্টেন্সির চেয়ে ইম্পর্টেন্সই হলো লয়ালিটির বিষয়টা। এবং সেটা আমি স্পষ্ট করে আপনাকে বলেছি যে না না, আমি জানতে চাচ্ছিলাম যে তারা হিউম্যান রাইটস নিয়ে অনেক বেশি তারা উচ্চকণ্ঠ, অনেক বেশি উচ্চকণ্ঠ, নারীর অংশগ্রহণ, হিউম্যান রাইটস এবং ধর্মভিত্তিক প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তাদের যেই উচ্চকণ্ঠ, সেই জায়গা থেকে জামায়াতে ইসলামকে এত গ্রহণযোগ্য মনে হবার কারণটি কি? মৌলিক কারণটা কি, এটা বলতে হলে আমাকে এই সেন্টেন্সটা শেষ করতে হবে যে ডাক্তার শরীফ, বোধহয় ওনার নাম শরীফুল ইসলাম, যে জামাতের প্রধান, তিনি কিন্তু আল জাজিরাতে সুস্পষ্টভাবে বলছেন আল্লাহ নাকি নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেন নাই। এটা পশ্চিমাদের মনে রাখা উচিত ছিল যে এটা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার একটা পায়তারা না, এটা সুস্পষ্ট প্রমাণ যে সেখানে আফগানিস্তানের মতন বিষয় হবে বা ইরানের মতন বিষয় হবে। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে তারা এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ নেই, মানবাধিকারের প্রশ্নে তারা কথা বলেন কিনা। হ্যাঁ, আমাদের যুক্তরাষ্ট্র সবসময় না এই বিষয়গুলো বলে আসেন, কিন্তু দেখতে হবে যে সেটা আমি যেটা চাচ্ছি সেটার সাথে মৌলিকভাবে সেখানে কোনো সাংঘর্ষিক অবস্থা হচ্ছে কিনা। ওই জায়গাটায় কোনো সাংঘর্ষিক অবস্থা নেই, কারণ বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে আমাদের আপনি যদি হাসিনা সরকার পর্যন্ত দেখুন, যে কোনো ভাবে প্রত্যেকটি সরকারই কোনো না কোনো ভাবে আমেরিকার সামনে মূলা ঝুলিয়ে রেখেছে, সম্পূর্ণভাবে তাদের কথা শুনেনি বা তাদের কথায় তাদের মতন কাজ করেনি, এটা প্রায় প্রতিটি সরকার। তাই আমেরিকান যুক্তরাষ্ট্রকে যখন এই সুযোগে যখন আওয়ামী লীগের বিরোধী কোনো রাজনৈতিক শক্তি তেমন ভাবে আস্থাশীল ছিল না বা নাই বললেই চলে, আমি কাজ লাগিয়েছে জামায়াত ইসলাম, এবং জামায়াত ইসলামতে নির্দ্বিধায় আমেরিকাকে তাদের যে কাজগুলো সেখানে করতে চাই, যেসবগুলো লিস্ট এই মুহূর্তে আমরা প্রকাশ করতে পারবো না, সেই বিষয়গুলো সম্বন্ধে তাদের সাথে যে গোপন মিটিং, ইতিমধ্যে 4 বার উনি এসেছেন ইউএসএ তে, ওয়াশিংটন ডিসিতে। অতএব আমাদের এটা বুঝতে হবে যে নারী অধিকারের কথা বলবো তখন যখন আমাদের প্রয়োজন হবে, এখন আমাদের প্রয়োজন সেখানে ফুট রাখা, সেটাই বোধহয় হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যে জামায়াতে ইসলামের বডি ল্যাঙ্গুয়েজ
জামাতে ইসলামের বক্তব্যগুলো সবগুলোই কিন্তু আপনি বলছিলেন ইরানের কথা এবং তালেবানি সরকারের বক্তব্যের সাথে মিলে যায়। তাহলে বাংলাদেশ যদি সেই ধরনের আরেকটি প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ঘটে, একটি তালেবানের রাষ্ট্রের মতো আরেকটি রাষ্ট্রের উত্থান ঘটে, সেই জায়গায় কি পশ্চিমারা সমর্থন করতে পারে বা তারাই কি চাচ্ছে কিনা? আপনার ক্ষুরধার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, ইরানের ইতিহাস দেখতে হবে, আফগানিস্তানের ইতিহাস দেখতে হবে। বাংলাদেশে কি আমিও প্রশ্ন রেখে যাই, প্রতিদিনই প্রশ্ন রেখে যাই, তাহলে কি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মতন আরেকটি ভুল করতে যাচ্ছে? যদিও আমেরিকা হয়তো বা এখনো পর্যন্ত স্বীকার করে না সেটা ভুল ছিল, কিন্তু অবস্থাটা দেখুন যে কাবুলের সেই রেভলিউশন পূর্ব, মানে এই ধরনের রেভলিউশন পূর্বের রাস্তা এবং বর্তমান অবস্থা, এটা দীর্ঘকালীন সময় ধরে সেখানে একটা উগ্র রাষ্ট্র ব্যবস্থা চলছে, যেটা থেকে পুনরুদ্ধার করতে আমেরিকাও পারেনি এবং কখন সেটা ফিরে আসবে সেটা জানিনি। আপনাকে উদাহরণ আমি তুলে ধরি, দুইটা উদাহরণ দিতে হবে। প্রথমটা হলো ইরান দেখুন, আজকে বোধহয় ওভার 55, আমি যদি নাম্বার ভুল না করে থাকি। সেই রেভলিউশনটা যখন করেছিল সেটা কিন্তু অনেকটা এই ধরনের রেভলিউশন ছিল, সেটা ছিল প্রগতিশীল রেভলিউশন, যেটা তারা বলছিল এখানে কোটা আন্দোলন। এবং তারপরে খোমেনি সেটাকে দখল করে আজ কত বৎসর ধরে, আমার মনে হয় 4 জেনারেশন, আপনারা কিন্তু সেখানে সরাতে পারছেন না। দেখুন গত মাসে বা কি ধরনের হলো, আন্দোলন, একটি বিক্ষোভ হয়েছিল। আরেকটি বিষয় হলো যে এই পূর্ব ইউরোপে, যেখানে আমি 18 বছর বসবাস করেছিলাম, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের ইলেকশন করে কমিউনিস্টরা ক্ষমতা গ্রহণ করে। সেই কমিউনিস্টদেরকে সরাতে তাদের প্রায় 50 ইয়ার্স টু 55 ইয়ার্স লাগলো। অতএব আমাদের মনে রাখতে হবে, এটা আপনার মাধ্যমে আমি এই তথ্যটা শেয়ার করতে চাই আপনার ভবিষ্যতে যারা শুনবে, যে বাংলাদেশের যে কোনো উপায়ে যদি এই ক্যাডার রাজনীতি যারা করে, যে দেখেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ এখন অন্য কি ধরনের, তারা যদি ক্ষমতা গ্রহণ করে নির্বাচনের মাধ্যমে, আমাদের কপালে দুর্ভাগ্য থাকবে। তারা কিন্তু নিয়ম নীতি ভাবে খেলবে না। তারা পরের দিন সকালবেলা এই সমস্ত মুক্তিযোদ্ধা, 71, আওয়ামী লীগ সব হলো ভারতের দালাল এবং ইসলামের বিরোধী, শরীয়ত বিরোধী, তাদেরকে হত্যা করা হবে। নারী, আপনি যেভাবে আপনি আমার সাথে এখন ইন্টারভিউ নিচ্ছেন, এটা পশ্চিমা বলে আপনাকেও তারা রুদ্ধ করবে, যেটা নির্বাচনের আগেই, ভোটের আগেই তারা এটা বলছে যে নারীদেরকে নাকি আল্লাহই তৈরি করেনি নেতৃত্ব দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়া তো দূরে থাক। অতএব এই সংশয়টা আমাদের রয়ে গেছে যে পশ্চিমাদের সহযোগিতাই তারা, দেখুন আপনি বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিক আমার চেয়ে বেশি জানেন, কিন্তু জানেন এই জন্য যে আপনি সবসময় সেখানে বসবাস করে আসছেন। কিন্তু দেখুন, এই জামায়াতে ইসলামীর, যেটা আমাদের বাংলাদেশ বিরোধী শক্তি এবং সক্রিয় শক্তি ছিল 71-এ, তাদের বাংলাদেশের সর্বোচ্চ হলো 5%, এটা সর্বোচ্চ। তাদের 2.5-3 পয়েন্ট হলো তাদের স্টেবল সাপোর্টার ইন বাংলাদেশ। তাদেরকে কিভাবে ফ্রন্ট লাইনার বানানো হলো, কিভাবে তারেক জিয়ার নির্বুদ্ধিতায় তারেক জিয়ার সামনে তাদেরকে প্রতিদিন কভারেজ দেওয়া হচ্ছে, মিটিং করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা তাদের সাথে, পশ্চিমাদের দৌড়ঝাঁপ আমরা যদি দেখি, গতকাল বেশ কয়েকদিন জামাত ইসলামের আমিরকে বলা যায় যে এক ধরনের অঘোষিত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মর্যাদা দেয়া হচ্ছে, তাদের সাথে দৌড়ঝাঁপ তৈরি হয়েছে। এবং আমি যদি দেখি যে মিডিয়া কাভারেজের দিকেও যদি দেখি, পশ্চিমা মিডিয়ায় দেখা যাচ্ছে যে তারেক জিয়াকে নিয়ে একটি টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধ হয়েছে, সেখানেও তারেক জিয়ার সেটি তারেক জিয়া বা বিএনপি বুঝে কিনা তারা সেটি শেয়ার করছে, সেখানে বলা হয়েছে যে তারেক জিয়াকে খাম্বা তারেক বলে এখনো চীনে দুর্নীতির বিষয়টি এসেছে। এবং তার যে হেডলাইনটি, সেই হেডলাইনটি পর্যন্ত দেয়া হয়েছে যে প্রোটোকল সান। আমি সেটি খুব মানে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে তারা সেটি যেভাবে বিএনপি থেকে বিভিন্ন মিডিয়া যেভাবে এটিকে তর্জমা করা হলো, অনুবাদটি আসলে মিলে না, যে প্রত্যাবর্তন। আমি দেখছি যে সেটি অপব্যয়ী বা তার যে সমার্থক আর কি শব্দ থাকতে পারে, সেখানেও দেখলাম যে র্যাকলেস, এই ধরনের, মানে একেবারে তার যে শিরোনামটি পর্যন্ত একটি নেগেটিভ একটি শিরোনাম। বলুন,
তো আমাদের সেই জায়গায় হচ্ছে সাংবাদিকতায় যে মিডিয়া পর্যন্ত যে বিএনপি আওয়ামী লীগের অ্যাবসেন্সে এখন বিএনপি একটি বড় দল, তারা নির্বাচনে অংশ নিচ্ছে, কিন্তু সেই জায়গায় গুরুত্ব পাচ্ছে জামাতে ইসলাম পশ্চিমা মিডিয়াগুলোতেও। এটার উত্তর মানে আপনার এটা প্রশ্ন না হলে আমি এটাতে সংযুক্ত করতে চাই। আপনি মৌলিক বিষয়টা বলছেন যে এই ম্যাগাজিনকে এমন ভাবে তারা উত্থাপন করছে তারেক জিয়াকে যে আসলে এটা নেগেটিভ প্রচারণা। কিন্তু আমি বলবো দুর্ভাগ্যজনক ভাবে তারেক জিয়া এবং তারেক জিয়ার সমর্থকেরা বুঝতে পারছে না যে ওনাদের বদনাম ওনাদের মাধ্যমে শেয়ার করানো হচ্ছে। হুম হুম। এবং এই যে জামায়াত ইসলামী গত 55 ইয়ার্স ধরে ছিল পিছনে ব্যাক বেঞ্চার বলতে পারি, সেখানে তাকে বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ে গুরুত্ব শুধু দিচ্ছে এবং প্রতিদিন কভারেজ দিচ্ছে। সেই কভারেজ গুলোকে করা হচ্ছে যেটা ভারতবর্ষের সাংবাদিকরা, এমনকি পাকিস্তানি সাংবাদিকরা আমার ইন্টারভিউ নিল যে পাকিস্তানে কিন্তু জামায়াত ইসলাম এত স্ট্রং নয়, কিন্তু আপনাদের বাংলাদেশে বিএনপির চেয়ে স্ট্রং কিভাবে জামাত হয়ে গেল। বিষয় লক্ষ্য করে দেখবেন, আমি এটার সঙ্গে বলতে চাই এই জন্য যে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের আগে আমেরিকার সকল মিডিয়া, সকল স্কুল কলেজ, ইনক্লুডিং আমার নিজের মেয়ে এসে আমাকে বললো যে শেখ হাসিনা তো বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে, তুমি তো তার সাপোর্টার, তুমি তার প্রতিবাদ করো না কেন? আমি বলছি আমি ওর সাপোর্টার না, আমি বাংলাদেশের গণতন্ত্র যেভাবে হুম চলছে, হুম। উন্নয়ন হচ্ছে, এটার আমি সাপোর্টার। কিন্তু তুমি যেটা বলছো এটা বাবা সঠিক কথা বলছে না, কিন্তু তারা বলছে না আমরা আমাদের স্কুল থেকে আমরা জানি। সো দেখুন এখানে এই যে ডিজাইন, এই যে মেটিকুলাসলি ডিজাইন, এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। এই আন্দোলনের পুরোধা রাজনৈতিক শক্তি হিসাবে জামাতকে ব্যবহার করা হয়েছে। জামাত এটা লোফে নিয়েছে, এটা আমাদের লাইফ টাইম অপরচুনিটি। এবং আমাদের ডক্টর ইউনূসকে পুশ করে না হোক মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে লন্ডনে পাঠানো হয়েছে, সেখানে ক্ষমতার লোভ দেখানো হয়েছে। এখন তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির মতন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সকালবেলা দেখা যাবে। এই জন্য তাদের নির্বাচনের হ্যাঁ, তারা কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জামাতের নেতারা তারা বলছে যে প্রকাশ্যে বলছে যে তাদের কথায় প্রশাসনকে কাজ করতে হবে, এরকম ধমকি ধামকি দেওয়া হচ্ছে। আবার একই দিকে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন জায়গায় এক ধরনের হাইপ তুলে দেওয়া হচ্ছে যে জামাতকে যে প্রচন্ড হাই, ফ্রন্ট লাইনে, এই জায়গায় বিএনপি ব্যবহার হচ্ছে কিনা যে প্রশাসন তাদের ইয়েতে জামাত কিন্তু বাংলাদেশে নির্বাচনের প্রধান দল হিসেবে আসার মতো অবস্থা কোনোভাবেই নাই। তাদের যদি ভোটের পরিসংখ্যানও দেখা যায়, সেই জায়গায় এই রকমের একটি পাতানো নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং 3 দিন পরে নির্বাচনের ফলাফল দেয়া হবে, এরকম কথা বলা হয়েছে। সেটি মির্জা আব্বাস আবার তার প্রতিবাদ করেছে। 3 দিন পরে, মানে এখন তো বলা যায় যে অনেকটা স্পষ্ট যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি এই জায়গায় বিএনপি ব্যবহার হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? বিএনপি শুধু ব্যবহার হচ্ছে না, তা বিএনপি আসলে জানতেই পারছে না তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তাদেরকে একটা ঘুঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং প্রতিদিন তারা একটু অল্প অল্প করে বের করে তাদের কি করতে হবে। যেমন নির্বাচনের রেজাল্ট 3 দিন লাগবে, এটা ভারতের মতন সব যেখানে অনেক দিন ব্যাপী নির্বাচন হয়, তারপরে তার নির্বাচনের অফিসিয়াল রেজাল্ট পরে বললেও রেজাল্ট আগেই চলে আসে। বাংলাদেশ তো একটি দেশ এবং এই দেশটা এত বড় নয় যে এটা 24 ঘন্টার বেশি লাগবে বা ওই রাতে হবে না। আরেকটা বলি, 3 দিনের কথা বলে তাদের ইনফরমেশন দিচ্ছে যে আমরা কি করব, তোমরা আন্দোলন করে। আলটিমেটলি বিএনপি না শেখ হাসিনার আমলে না বর্তমান আমলে কোনো ক্রমেই তারা রাজনৈতিক বড় শক্তি হিসাবে তারা কোনো কাজ করতে পারেনি। আরেকটা বিষয়, এই যে এককালীন জাসদের লিডার এবং বর্তমানে জামাতের আমির, আমাদের বর্তমান ইন্টারিম সরকারের মানে আলী রিয়াজ, সে যে বললো 180 দিন থাকবে, যে 180 দিন থাকবে এই আমাদের পার্লামেন্ট, তথাকথিত তার একটা গণপরিষদের মতন কাজ করবে। এইসবগুলো কিন্তু সেই 71-এর পরের পরাজিত শক্তি জাসদের মাধ্যমে যে কাজগুলো করলো একই জিনিস। অর্থাৎ
তারা হ্যাঁ না ভোটকে ইতিমধ্যে ব্যালটে, যেহেতু সেখানে কোনো এজেন্ট থাকবে না, হ্যাঁ না ভোটের পক্ষে বিপক্ষে কোনো এজেন্ট নেই, অতএব সেইটা কিন্তু হ্যাঁ দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করে 80% ভোটের মতন করে ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ভোট দেব জনগণ, তারপর ওই বাক্স কোথায় যাবে, আসবে 3 দিন পরে যে এখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত। এবং সেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে আপনি, আমি আমি চর্বিত চর্বণ, কিন্তু আপনার বলি, আমরা যে হ্যাঁ বলছি, সেই হ্যাঁ কেন বলছি? এই যে জুলাইয়ের নামক কোন সনদ, সেটাতে কি লেখা, কিসে হ্যাঁ বলছি? আমরা তো সেটা পড়ছি না। আমেরিকাতে যেরকম যেহেতু এটা প্রচলিত, সবাই সাইন করে দেয়, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনাকে সাইন করে হয়, ওইখানে ফাইনে কি লেখা আপনি জানেন না, যখন বিপদ হয় তখন দেখা যায় ওইখানে ফাইনে লেখা ছিল ওরকম। অতএব সেখানে এইটা হলো যে বাংলাদেশকে অ্যাবলিশ করা, বাংলাদেশের সংবিধান। আমি 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 যেহেতু পড়তে পারি নাই, আমার কাছে যেহেতু পাঠানো হয় নাই, অতএব আমার আমার তো মনে হচ্ছে এটা বাংলাদেশের সম্পূর্ণ পরিবর্তন করে সমস্ত কিছুকে ব্যান করে তারা একটা নতুন সরকার করবে, যেটা 50 বছর ক্ষমতায় থাকবে এবং নির্বাচনের প্রয়োজন হবে না। এটা তো ডক্টর ইউনূস প্রতিদিনই বলে বেড়াচ্ছে যে আমাকে সবাই চায়, এবং বিদেশিরা ওনাকে ফোন করে বলেছেন যে বাংলাদেশে ওনার 50 বছর ক্ষমতায় থাকা উচিত। আচ্ছা, বাংলাদেশের জনগণকে আপনি জালিয়াত হিসাবে বলেন বা টাকা নিয়ে ভোট দিতে বলেন, সেই দেশের প্রতি আপনার এত লোভ, কিন্তু পশ্চিমারা বললে পশ্চিমার দেশে আপনি গিয়ে আপনার কাজ করেন, আপনি বাংলাদেশকে ঠেলে দিচ্ছেন এমন একটা পর্যায়ে, যে পর্যায়টা আমাদেরকে পুনরুদ্ধার করতে, স্বাভাবিক বাংলাদেশে আনতে আসলেই হয়তো বা 50 বছর লাগবে। 50 বছরও হবে কিনা, 50 বছরও সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করা যাবে বলে মনে হচ্ছে না। ইতোমধ্যেই দেশের যতটা ক্ষতি তারা করেছে। এই জায়গায় আপনার কাছে তাহলে সবশেষ প্রশ্নটি করি যে আওয়ামী লীগ আসলে কি করছে বা আওয়ামী লীগের কি করণীয়? এই যে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, পশ্চিমারা আগে যতটা জোরালো ছিল, এখন তারা তাদের সেই ক্ষীণকণ্ঠ কেন, এবং আওয়ামী লীগ কি করতে পারে বা কি করছে তারা? পশ্চিমারা আগের চেয়ে জোরালো কণ্ঠ, এটার সাথে আমি একটু দ্বিমত করি। পশ্চিমারা কাজ করছে নীরবে, আগে ছিল জোরালো কণ্ঠ, কারণ বাংলাদেশের যে সরকার, সেই সরকারের সাথে তারা আসলে হুঁচট খাচ্ছিলেন। তারা যেটাই এটা স্পষ্ট ছিল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও স্পষ্ট ছিল, আমার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকেও স্পষ্ট ছিল। বর্তমানে তারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, আমাদের সমস্ত সিনিয়র জার্নালিস্ট, আপনার পরিচিত সকল সিনিয়র জার্নালিস্টদেরকে বিনা বিচারে 18 মাস জেলে পুরে রাখা হয়েছে। এসব কোনো বিষয়, মানে এসব না, প্রতিদিনের হত্যা, হিন্দুকে জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মারা, এসব কোনো বিষয় তারা কোনো ধরনের মানবাধিকারের কথা বলা হচ্ছে না। এবং জামায়াতে ইসলামের প্রধান, যিনি আমার প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রতিদিন ইউরোপিয়ান ড্রেস পরে ইউরোপিয়ান রিপ্রেজেন্টেটিভ নারীরা তার সাথে দেখা করছে জামাতের, তাদের সামনে বসে তারা বলছে যে নারী নেতৃত্ব তারা গ্রহণ করবে না, অথচ তারা নীরব। এটা আমাদের জন্য মারাত্মক শনি সংকেত। এবং সেখানে আমি শুধু বাংলাদেশের বলছি না, ভারতীয় উপমহাদেশের বলছি না, এশিয়া মহাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক শক্তি দল এবং বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই বিষয়ে আরো অনেক অনেক গভীরভাবে, শক্তিশালীভাবে, ডিপ্লোম্যাটিক উপায়ে কাজ করা উচিত। সময় অনেক গড়িয়ে গেলেও এখনো সময় হাতে রয়েছে। নির্বাচন যদি তারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে জুড়েও 12 তারিখে করে ফেলে, আওয়ামী লীগ এমন একটি শক্তি, তারা ঘুরে দাঁড়াবার শক্তি আছে, হয়তোবা সময়ে নিচ্ছে, তারা তাদের মতন কাজ করছে। কিন্তু বাংলাদেশে এই শক্তিটাকে পরাজিত করার মতন রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগকেই ঘুরে দাঁড়াতে হবে। এবং তাদের বিরাট একটি সমর্থন গোষ্ঠী রয়ে গেছে, যেটা আল জাজিরা নিজে জানে এবং বলে, ওয়াশিংটন ডিসি নিজে জানে এবং বলে, ইউরোপিয়ান ইউনিয়ন নিজে জানেন এবং বলেন। এবং একজন সরাসরি প্রশ্ন করেছিলেন ডক্টর ইউনূসকে যে যেখানে একটি রাজনৈতিক দল বাংলাদেশের প্রায় অর্ধ মানুষের সাপোর্ট, তাকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করলেন কি করে? উনি উত্তর দিয়েছিলেন যে না, আমরা নিষিদ্ধ ঘোষণা করিনি, কার্যকলাপ বন্ধ। সে বলল কার্যকলাপ বন্ধ মানেই তো নিষিদ্ধ। সো আমাদের আশার হলো যে রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই, এটাই হলো শক্তিশালী পয়েন্ট। আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ কেন সেই প্রচারণাটা চালাচ্ছে না, যেখানে জাপান বলেছে এশিয়ার টাইম বোম হতে যাচ্ছে? যেই জাপান এমার্জিং টাইগার বলতো বাংলাদেশকে, এশিয়ার এমার্জিং টাইগার হিসাবে পরিচিত ছিল, এই 5 আগস্টের পরে সেই দেশ এশিয়ার টাইম বোম হয়ে গেল। এবং এটি যে পশ্চিমা বিশ্বকে কেন আওয়ামী লীগ বোঝাতে সক্ষম হচ্ছে না যে জামাতের উত্থান বা এই জাতীয় প্রতিক্রিয়াশীল ইসলামী দল যদি ক্ষমতায় আসে, এটি
সত্যিকার অর্থে টাইম বোম হতে যাচ্ছে, আগামী দিনের আফগানিস্তান হতে যাচ্ছে, আগামী দিনের ইরান হতে যাচ্ছে, এই জায়গায় আওয়ামী লীগের কি আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে না? আমি মনে করি যে এটা এরকম হতে পারে যে এটাই আওয়ামী লীগের একটা প্রচারণার বা রাজনৈতিক কৌশল, যে অন্য বা তারা হয়তো বা ওইভাবে কাজটা করতে যাচ্ছে। কারণ আপনি জানেন যে এই সরকার কত ধরনের ফেসিস্ট হতে পারে। তারা আগেই বলে দিচ্ছে যে রাজনৈতিক সহিংসতা হলে এটা সম্পূর্ণ দায় আওয়ামী লীগকে দেওয়া হবে না। তার অর্থ হলো যে সেখানে যদি বিএনপিও কোনো রাজনৈতিক ইয়ে করে, অন্য কেউ করে, বা ব্যক্তিগত দ্বন্দ্বে কিছু করা হয়, সেটার জন্য আওয়ামী লীগ এবং লীগের জামাতও যদি যদি করে সেটার জন্য আওয়ামী এবং লীগকে জামাত দায়ী তো করা হবে। করবেই, যে যে আপনি জানেন একটা একটা জঙ্গি যার মুখের ভাষা আমরা উচ্চারণ করতে পারি না, তাকে নিজেরা হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমাদের বিদ্রোহী কবির পাশে তাকে শুয়ে দিল, এবং সেটা সমস্ত সরকারি টাকায়। এবং অতএব এই আরেকটি বিষয় ধরনের যুক্ত যে করি যে জামাতের একজন নেতা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ছিল, মানে সেই শব্দটিও আমি প্রকাশ্যে বলতে পারছি না, মানে এটি এটা কি এটা তাদের আমি আসলে আমি কি? আমার মতন করে বলি যে এটা যদি হয় ঢাকা ইউনিভার্সিটি যদি ওই পাড়া হয়, তাহলে এখন ঢাকা ইউনিভার্সিটির নারীরা কোথায়, আমি যদি এভাবে প্রশ্ন করি, এটা থেকে বোঝা যায় যে তারা নারীদের প্রতি কতটুকু বিদ্রূপ সহিংস। অবস্থানে বানান। জি, অতএব এটা আমারও একটি বিরাট প্রশ্ন, যে বাংলাদেশের মানুষ যদি রুখে দাঁড়ায়, ভোট বর্জন করে, তারা যদি ভোটে না অংশগ্রহণ করে, তাহলে এবং প্রত্যেকের হাতে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, টেলিফোন রয়েছে, ইতিমধ্যে আমাদের একটি বিরাট দল বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলা পর্যায়ে পর্যন্ত তারা আমাদেরকে রিপোর্ট করবে সেদিন কি হচ্ছে। আমি এটা ডিসক্লোজ করে দেওয়ার একটা কারণ হলো, যারা আমাদেরকে শুনছেন আপনারাও আমাদের পক্ষে আসেন। আমি বলছি আমাদের পক্ষে বলতে বাংলাদেশের পক্ষে আসেন, কারণ বাংলাদেশের পক্ষে। আমরা জানি, হ্যাঁ, পুলিশ বাহিনী, এই বাহিনীর সদস্যদের প্রতি আমার আহ্বান যে সামনে নির্বাচন যদি প্রতিহত করতে না পারেন, আপনাদের কলিগদেরকে 4,000-এর মতন, 3,400 জনের মতনকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেখানে নীরব থাকুন অন্তত পক্ষে। আর যারা যদি বাধ্য হয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে হয়, না ভোট দেবেন, বাংলাদেশকে রক্ষা আপনারাই করতে পারবেন, আপনারাই লিডার। এটা হলো আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু পরিষ্কার হলো। আবারও কোনো কোনো বিষয় নিয়ে আপনার সাথে যুক্ত হব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্ত। নতুন কোনো বিষয়ে আবারও যুক্ত হব। NY 71 এর পর্দায় চোখ রাখবেন।